জীবনের কোনো নাই যে আমি ফিরে আসবো। আমাকে যেভাবে নিয়ে গেছে আমাকে, আমার ফ্যামিলিকে আমি ফিরে পাবো, আমি কখনো চিন্তা করতে পারিনি। আমার উপর যে নির্যাতন চলে গেছে, এটা আসলে না আমি বলে কাউকে বোঝাতে পারবো না। আমি এখন রাতের মধ্যে ঘুম থেকে জেগে উঠি লাফ দিয়ে, আমাকে হাত পা বাঁধা, আমার শরীরে পাড়া দিয়ে, আমার মানে পায়ের উপরে পাড়া দিয়ে, আমার বুকের উপরে পাড়া দিয়ে আমাকে মারধর শুরু করলো। মারধর শুরু করার পর আমাকে অকথ্য ভাষায় বকাবকি করা শুরু করলো, মারতেছিল, মানে এত নির্যাতন করলো। আমি যদি মানে কী বলবো, আমার জীবনের কোনো নাই যে আমি ফিরে আসবো। আমাকে যেভাবে নিয়ে গেছে আমাকে, আমার ফ্যামিলিকে আমি ফিরে পাবো, আমি কখনো চিন্তা করতে পারিনি যে এমন একটা অবস্থার মধ্যে আমি ছিলাম। আজ পর্যন্ত আমি সেই আঘাতের কারণে আমি আজ পর্যন্ত সুস্থভাবে হাঁটতে পারি না, আমি চোখে কম দেখি। এত নির্যাতন, এটা যে আয়নাঘর, সেটা আমি এখন বুঝতে পারি যে এটা আয়নাঘর। এত মানুষ নিখোঁজ হইতো, তারা কোথায় থাকতো বুঝতে পারতাম না। আমরা হয়তো ভাবতাম যে এটা কি মনে হয় যে না, এটা মিথ্যে কথা, হয়তো মানুষের বানানো। কিন্তু এখন দেখি যে না, আসলে যখন আমার নিজের উপর দিয়ে জিনিসটা গেল, যে কত যে বিভীষিকাময় দিন পার করেছি আমি, দীর্ঘ 6টা। একজন আয়নাঘরে নির্যাতনকারী ব্যক্তি তার নির্যাতনের কথা বলতে গিয়ে তিনি বারবার কেঁদে দিয়েছেন। তার সন্তানগুলোকে বুকে জড়িয়ে তিনি কান্নায় ভাসিয়ে দিয়েছেন আয়নাঘরের সেই অমানবিক নির্যাতনের কথা। আমরা জানি আয়নাঘরে কি করা হয়েছে এবং আয়নাঘরে নামক এই জঘন্য জায়গায় কীভাবে মানুষকে হত্যা করা হতো। তার মুখের আলোচনা শুনলে আপনি অবাক হবেন যে একটা মানুষকে কীভাবে এভাবে নির্যাতন করা যায়। চলুন আমরা তার সম্পূর্ণ আলোচনা শুনবো, এরপর বিস্তারিত কথা বলব। আমাদের শ্রমিকদের অধিকার নিয়ে আদালতে স্বর্ণাপন্ন হয়ে মামলা চলে আমাদের মহামান্য হাইকোর্টের নির্দেশে। হাইকোর্ট আমাদের নির্দেশ করে যে আপনার বাইরে একটা সেটেলমেন্ট, আপনাদের যে মামলাটা আছে বাইরে সেটেলমেন্ট করে নেন। তো আমরা হাইকোর্টের নির্দেশে বাইরে সেটেলমেন্ট করি এবং আমরা আমাদের শ্রমিকদের পাওনা, যে ন্যায্য পাওনা স্যার আমাদেরকে বুঝিয়ে দেয়, আমরা শ্রমিকদের মাঝে সে টাকা বন্টন করি। বন্টন করে আমরা যখন আমরা ন্যায্য প্রাপ্য পেয়ে গেছি, তখন আমরা স্যারের বিরুদ্ধে যতগুলো মামলা ছিল সব মামলা তুলে ফেলি। যেহেতু আমরা আমাদের ন্যায্য পাওনা পেয়ে গেছি, সেহেতু মামলা রাখার কোনো যুক্তিকতা নেই, আমরা মামলা তুলে ফেলছি। এই মামলা তুলে নেওয়ার কারণেই বাংলাদেশ গভর্নমেন্টের পক্ষ থেকে আমাদেরকে হঠাৎ করে শুনতে পাই যে আমার সেক্রেটারি যে আছে ফিরোজ মাহমুদ হাসান, তাকে একদিন রাতে তুলে নিয়ে যায়। তারপরের দিন আমি আমার আত্মীয়র বাসায় বেড়াইতে গেছি, সেখান থেকে আসতেছিলাম আমার ফ্যামিলি নিয়ে। হঠাৎ করে একদল লোক গাড়ি থামিয়ে আমাকে আমার সব ফ্যামিলির কাছ থেকে মানে একদম পাখির মতো করে টান দিয়ে নিয়ে আসলো। টান দিয়ে নিয়ে এসে আমাকে হাত বেঁধে ফেললো, হাত করার পর চোখ বেঁধে ফেললো। চোখ বেঁধে ফেলে আমাকে গাড়িতে উঠে নিয়ে গেলো। কী হলো আমরা কিছু বুঝতে পারলাম না। মনে হয় যেন একটা মানে আমাকে ডাকাত ধরে নিয়ে গেলো না কে নিয়ে, তারা সিভিল পোশাকে ছিল, কে নিয়ে আমি বুঝতে পারিনি। সারা রাত আমাকে গাড়িতে করে শুধু শরীয়তপুর থেকে গাড়িতে করে সারা রাত ভোর গাড়িতে ছিলাম। হঠাৎ করে একটা রুমের ভিতরে আমাকে নিয়ে আসে। সে রুম কিনা আমি জানি না, কারণ আমার চোখ বাঁধা ছিল। হঠাৎ করে এসে যেহেতু এরকম ফুলের ভিতরে ফালাইলো, আমাকে এনে ফালানোর পরে আমাকে নির্যাতন শুরু করলো। আমাকে হাত পা বাঁধা, আমার শরীরে পাড়া দিয়ে, আমার মানে পায়ের উপরে পাড়া দিয়ে, আমার বুকের উপরে পাড়া দিয়ে আমাকে মারধর শুরু করলো। মারধর শুরু করার পর আমাকে অকথ্য ভাষায় বকাবকি করা শুরু করলো, মারতেছিল, মানে এত নির্যাতন করলো। আমি যদি মানে কী বলবো, আমার জীবনের কোনো নাই যে আমি ফিরে আসবো। আমাকে যেভাবে নিয়ে গেছে আমাকে, আমার ফ্যামিলিকে আমি ফিরে পাবো, আমি কখনো চিন্তা করতে পারিনি যে এমন একটা অবস্থার মধ্যে আমি ছিলাম। আজ পর্যন্ত আমি সেই আঘাতের কারণে আমি আজ পর্যন্ত সুস্থভাবে হাঁটতে পারি না, আমি চোখে কম দেখি। এত নির্যাতন, এটা যে আয়নাঘর, সেটা আমি এখন বুঝতে পারি যে এটা আয়নাঘর। এত মানুষ নিখোঁজ হইতো, তারা কোথায় থাকতো বুঝতে পারতাম না। আমরা হয়তো ভাবতাম যে এটা কি মনে হয় যে না, এটা মিথ্যে কথা, হয়তো মানুষের বানানো। কিন্তু এখন দেখি যে না, আসলে যখন আমার নিজের উপর দিয়ে জিনিসটা গেল, যে কত যে বিভীষিকাময় দিন পার করেছি আমি, দীর্ঘ 6টা দিন। ঠিক ঈদের 10 দিন আগে জুলাই মাসের 1 তারিখে আমাকে নিয়ে যায়, যেখানে আমার পরিবার নিয়ে আমি সামনে ঈদ কীভাবে করবো, কুরবানি ঈদ। আমার সন্তান আমাকে বলতেছিল, বাবা এবার আপনার গরু কুরবানি দেবো। সেই মুহূর্তে আমাকে এভাবে এসে নির্যাতন আমার ফ্যামিলি থেকে আমার কোথায় নিয়ে গেলো, আমি জানতাম না যে আমি এখান থেকে ফিরে আসবো। আমার উপর যে নির্যাতন চলে গেছে, এটা আসলে না আমি বলে কাউকে বোঝাতে পারবো না। আমি এখন রাতের মধ্যে ঘুম থেকে জেগে উঠি লাফ দিয়ে, যে আমার উপরে কী অত্যাচার চলতেছে। এই অত্যাচার যেন পৃথিবীর দরকার মানুষের উপরে না হয়, আর যেন কেউ আয়না ঘরে না আসে। আমার দোষ কী ছিল? আমি শ্রমিককে নিয়ে কাজ করেছি, শ্রমিকের অধিকার দিয়েছি, এটাই যে আমার অপরাধ। ইউনূস স্যার আমাদের সম্মানিত ব্যক্তি, সে বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী। তার বিরুদ্ধে তার সাথে আমাদের প্রাপ্য ছিল, সে আমার প্রাপ্য দিয়ে দিছে, তার বিরুদ্ধে মামলা তুলে নিছে। এখানে অপরাধ কী আমার? কেন আমার উপরে এত নির্যাতন? কেন আমাকে নেওয়া হলে অন্ধকার ঘরে, এমন একটি ঘর যেখানে কোনো একটা মানুষ মনে হয় ইলিশ মাছ যেভাবে ফালি দিয়ে রাখা হয় ওইভাবে থাকার কোনো জায়গা নেই। এমন জায়গা রাখা হয়েছে যেখানে দিনের সূর্যের আলো আমি কখনো দেখতে পাইনি, বাইরে একটা শব্দ শুনতে পাইনি। নামাজের সময় আমি তাদেরকে রিকোয়েস্ট করেছিলাম যে আমি একটু আজান দিলে বলেন যে নামাজের সময় আমি একটু নামাজ পড়বো। আমাকে তারা নামাজের সময়টা পর্যন্ত বলে নাই, তারা আমার সাথে এমন ব্যবহার করেছে। হ্যাঁ, তাদের যে অত্যাচার, এই অত্যাচার আসলে যারা আমাকে অত্যাচার করেছে, এক পর্যায়ে মেয়ের যখন মারে আমাকে, আমার চোখ থেকে আমার কাপড় খুলে যায়। আমি সবাইকে দেখছি যে কারা আমাকে মারছে, কিন্তু
তারা এক সময় এমন হয়েছে যে তারা আমার সাথে একসাথে খাওয়া দাওয়া করছে, আমাকে আমার মামলায় সহযোগিতা করছে, সেই লোকগুলো আমাকে ধরে নিয়ে এত অত্যাচার করছে, এত কিছু করছে, কী জন্য? শুধু আমি ইউনুস স্যারের বিরুদ্ধে মামলা তুলে ফেলছি। ইউনুস স্যারের অবদান কোথায়? যেখানে বাংলাদেশ সরকারের উচিত ছিল যে ইউনুস স্যার আমাদের শ্রমিকদের ন্যায্য পাওনা বুঝাই দিচ্ছে, সেটাকে হাইলাইটস করা, যে বাংলাদেশের অন্যান্য প্রতিষ্ঠানগুলো যাতে তার দেখা থেকে সবাইকে গরিবের ন্যায্য অধিকার, শ্রমিকের ন্যায্য অধিকার দিয়ে দেয়। সেটা না করে কী করলো? ইউনুস স্যার সহ আমাদের বিরুদ্ধে মামলা দিল, আমাদেরকে তুলে নিয়ে গেলো, আমাদেরকে নির্যাতন করলো, বিশ্বের কাছে একজন নোবেল বিজয়ীকে ছোটো করলো। কী অপরাধ আমাদের কী অপরাধ? স্যারের কী অপরাধ? কেন আমরা আমাদেরকে এরকম করা হইলো? দীর্ঘ 6টা দিন যখন আমি এখানে ছিলাম, হঠাৎ করে একদিন আমাদেরকে কী করে, আমার সেক্রেটারিকে আমাকে এক রুমে নিয়ে যায়, যখন আমি জানি না, আমাকে রুম থেকে নিয়ে আসলো, নিয়ে এসে বলে আমাকে বলতেছে যে আপনি এখন কোথায় আছে জানেন? আপনার সামনে কে আছে? আমি তো কিছুই জানি না। তখন হঠাৎ করে আবার বলতেছে, ফিরোজ তুমি কি জানো তোমার সামনে কে আছে? বললেন না, জি না স্যার জানি না। তো তারা বলতেছে তো আপনার সামনে আপনার সভাপতি কামরুজ্জামান আছে। ঠিক তখন আমি বুঝতে পারি, আমার সেক্রেটারি যখন আমার একটু খোঁজ খবর নেয় যে আপনার শরীরে কী অবস্থা, এই কথা বলার সাথে সাথে তারা আমাকে চেয়ার থেকে লাথি মেরে ফেলে দেয়। এমন একটা যন্ত্রণাদায়ক দিন পার করছি আমরা। সেই দিনের কথা, সেই রাতের কথা যদি বলি, আমরা এখন রাতে ঘুমাতে পারি না। একদিন আমার সেক্রেটারি ফিরোজ আহমদ হাসান আমাকে একটা রুমের ভিতরে নিয়ে আসে, রুমের ভিতরে নিয়ে এসে অমানসিক নির্যাতন করে আমাদেরকে জবানবন্দি দিতে বাধ্য করে, ওয়ান সিস্টেম দিতে বাধ্য করে, যে আমরা যা বলে দিব তোমাদের সেটাই বলতে হবে, যদি এর থেকে একটু নড়চড় হয় তাহলে আবার এসে নির্যাতন হবে। তারা আমাদেরকে শিখিয়ে দেয়, আমাদের বলতে হবে যে বাংলাদেশ হবে শ্রীলঙ্কা, প্রধানমন্ত্রী হবে ডক্টর মোহাম্মদ ইউনূস, রাষ্ট্রপতি হবে কামাল হোসেন। এই কথা যদি আমরা না বলি তাহলে আমাদেরকে আবার নির্যাতন শুরু হবে। তাদের নির্যাতনের মুখে পড়ে আমরা বলতে বাধ্য হই, তারা যেটা শেখানো দিয়েছে শেখানোর কথা বাইরে আমাদের বলার কোনো সুযোগ ছিল না। আমরা ইউনূস স্যারের বিরুদ্ধে যত কথা বলেছি, যাই কিছু বলেছি, এটা আমাদের তাদের শেখানো কথা, আমরা বলতে বাধ্য হয়েছি। যদি আমরা না বলতাম তাহলে তারা বলেছে আমাদের পরিবারকে বেঁচে থাকবে না, আমাদের পরিবারের মুখে দিকে থাকে যে আমরা তো নাই, আমরা চিন্তা করছি আমরা তো নাই, আমরা তো শেষ, আমরা যে বেঁচে ফিরবো সেটা চিন্তা করি নাই, যে আমরা তো চলেই গেছি, আমার সন্তান আমার ফ্যামিলি যেন বেঁচে থাকে, তাদের কথা চিন্তা করে আমরা তাদের কথাগুলো বলতে বাধ্য হয়েছি। তারপরে 6 দিন পরে আমাদেরকে হঠাৎ করে একদিন বলে আপনারা রেডি হন, আমরা পোশাক খুলে আমাদের যে পোশাক ছিল সেই পোশাক পরে আমাদেরকে নিয়ে গেলো, একটা গাড়িতে করে নিয়ে গেলো, রাত প্রায় 1-1.5 ঘন্টা আমাদেরকে ঘুরে হঠাৎ করে নিয়ে গেলো একটা বিল্ডিংয়ের ভিতরে। আমরা 2তলা না 3তলা আমাদের সিঁড়ি বেয়ে আমাদের উঠালো, আমাদের চোখ বাঁধা। হঠাৎ করে আমাদের চোখ খুলে দিয়ে আমাদের যে ফাঁসির মঞ্চে যে কালো টুপিটা পরানো হয় সেই টুপিটা পরিয়ে দিল। তখন আমরা ভাবলাম আমাদের মনে ক্রস ফায়ার হয়ে যায়, আমাদের মেরে ফেলবে। আমি আমার সেক্রেটারি দুজন হাত ধরে আমরা দোয়া ইউনুস পড়া শুরু করলাম, আমরা তওবা পড়া শুরু করলাম যে আল্লাহ আমাদের ক্ষমা করে দেওয়া, আল্লাহ হয়তো বাঁচবো না। এরপরে কিছুক্ষণ পরে দেখি আমাদেরকে একটা রুমের ভিতরে নিয়ে গেল আমাদের মুখোশটা খুলে দিল, দেখি আমাদেরকে ডিবি কার্যালয়ে নিয়ে গেল হারুন সাহেবের আন্ডারে, তার কাছে আমাদের দিয়ে দিল। সেখান থেকে আমাদের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ, আমাদের লেখা হলো এই চেঞ্জ হয় সেই চেঞ্জ করে আমাদের সেই জবানবন্দি আসলাম, আমাকে জন্ম দিতে বাধ্য করলো। আমাদের যে ঈদ ছিল সেই ঈদটা কাটে আমাদের ডিবি কার্যালয়ে, যেখানে আমাদের সন্তানরা রাস্তাঘাটে আমাদেরকে খুঁজে বেড়ায়, আমাদেরকে পায় না, আর আমরা সেখানে ডিবি কার্যালয়ে ঈদ পালন করি। আপনি বলছেন যে আপনি সেখানে 6 দিন আপনাকে আটক করে অমানবিক নির্যাতন করা হয়েছিল, আপনি কি দিন কখন যায় রাত কখন যায় সেটি অনুধাবন করতে পারছিলেন কিনা? আমাদের রুমটা ছিল 3 ফিট পাশে 6 ফিট লম্বা। এখানে একটা মানুষ কিভাবে থাকে, একটা লাইট মাথার উপরে টিম করে জ্বলতো, সেই লাইটটা আমরা কখন দিন হয়েছে কখন রাত হয়েছে কখনো বুঝতে পারি নাই। কিন্তু যদি খাবার দিত, যখন খাবার দিত তখন মনে হইতো তারপর একটা সময় ভুলে গেছিলাম এটা সকালের খাবার নাকি দুপুরের খাবার, কারণ আমার ডায়াবেটিস ছিল, আমি অসুস্থ ছিলাম, আমি ডায়াবেটিসের কারণে আমি খাবার খেতে পারতাম না। তাদেরকে আমি বলছি আমার ডায়াবেটিস, তার কোনো ইয়ে করে নাই, আমাকে সকালে রুটি দিত, রাতেও রুটি দিত। একটা রুটি দিত, কী দিত, মানে যে খাবার কখন খাই নেই, মানুষ খেয়ে বাঁচতে পারে না, আমি বাঁচার জন্য খেতে বাধ্য হয়েছে খেতে আমরা। কিন্তু কখন যে রাত, কখন যে সকাল, কখন যে দুপুর সেটা ভুলে গেছিলাম, কারণ রাতের রুটি দিল না সকালের রুটি দিল আমরা বুঝতে পারিনি এটা যে দিন না রাত, বলার কোনো সুযোগ ছিল না, কোনো সাউন্ড ছিল না, কিছু ছিল না। এটা যে আয়না ঘর, এটা যে বিভীষিকাময় একটা জায়গা, কেউ যদি না যায় সেখানে বুঝতে পারবে না। আসলে এখন যারা আমাদেরকে এখানে নিচ্ছে প্রত্যেকের এখানে নিয়ে রাখা উচিত, বোঝানো উচিত যে আসলে এটা কী, একটা মানুষ হিসেবে মানুষের প্রতি কীভাবে এই আচরণগুলো করে, এটা তাদেরকে একটু শিক্ষা দেওয়া দরকার। আপনি বলছেন যে 6 দিন সেখানে ছিলেন, আপনি ডায়াবেটিক্সের রোগী, আপনাকে ট্রিটমেন্ট করা হতো বা চিকিৎসা করা হতো কিনা? হ্যাঁ, একজন ডাক্তার মাঝে মধ্যে আসতো, এসে দেখে ওষুধ দিয়ে যেত, কিন্তু দেখা যেত যে আমি যে খাবারগুলো খাই না, কিছু খাবার সবাই তো সব কিছু খায় না, তখন আমাকে মারধর করতো খাওয়ার জন্য, খাইতে হবে। আমি এমন আছে যে খাবার পানিতে ঢেলে দিচ্ছি, আমাকে সেই পানি থেকে খাবার উঠে আমার খাবারটা খাওয়াইছে, মানে এত অত্যাচার করতো তারা আমাদেরকে। আপনি ঘুমাতেন কখন সেখানে? আমি তো রাত দিন বুঝতাম না, ঘুম তো চোখে আসতো না, মানে যখন হয়তো হঠাৎ করে কোনো চোখ লেগে আসছে, ঘুম চলে আসছে, কিন্তু কখন যে দিনে ঘুমাইছি না রাতে ঘুমাইছি, দিন না রাত বুঝতে পারিনি, কারণ কোনো একটা শব্দ ছিল না, শুধু একটা লাইটের আলো ছিল, দিনের আলো ছিল না, কিচ্ছু ছিল না। যে এরপরে কি হলো, যে এরপরে আপনাদেরকে 164 দেওয়া হলো, বা সেখানে এর প্রেক্ষিতে আপনারা যেটা বলছেন যে আরেকটা মামলা দায়ের করা হয়েছে, সেটা মামলা ঢাকার বিশেষ জজ আদালতে বিচার, এই মামলার প্রধান আসামি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। এই প্রেক্ষিতে কি আপনাদের জবানবন্দির প্রেক্ষিতে কি দুদক তার বিরুদ্ধে এই মামলাটি দায়ের করেছে কিনা? আমাদের তো দুদক কোনো ইয়ে নেই, সাক্ষাৎকারে নেই। আমরা পেপারে দেখলাম যে আমাদের সাথে দেখা করবে, তো আমাদের সাথে দেখা করে নেই, আমাদের সাথে আলোচনা করে না করে দিয়ে একটা মামলা দিয়ে দিছে।
যেখানে স্যার আমাদের পাওনা দিয়ে দিছে, আমাদের সেটেলমেন্ট হয়েছে আমাদের কোম্পানির একজন প্লাস আমাদের সিগনেচার টাকা গেছে, আমরা টাকা বন্টন করছি। এখন স্যারের তো কিছু নাই, এখানে স্যারকে কেন আসামি করা হইলো, স্যারকে কেন হলো, এটা আমাদের বোধগম্য নয়। বাংলাদেশে খোঁজ নিয়ে দেখেন এমন কোনো ইউনিয়ন নাই যারা অর্থ লোভে পড়ে মালিকদের সাথে সেটেল না করে। একমাত্র আমরা একটা প্রতিষ্ঠান যাতে 437 কোটি টাকা আমাদের স্যারের কাছ থেকে নিয়ে এসে আমরা শ্রমিকদের মধ্যে বন্টন করে দিয়েছি, যেখানে আমরা কোনো অর্থ আত্মসাৎ করি নাই। এমনকি আমাদের কোনো এমপ্লয়ি তো দুদকের কাছে যা দাবি করে নাই যে আমার টাকা করছে। তারা কিসের ভিত্তিতে আমাদের নিয়ে গেল? একজন ট্রেড ইউনিয়নের নেতার বিরুদ্ধে কি কোনো দুদকের মামলা করার এখতিয়ার আছে? তবে শ্রম অধিদপ্তর, কিন্তু সেখানে কিভাবে মামলা হলো আমি জানি না। আপনারা এই মামলায় কতদিন জেলে ছিলেন? এই মামলায় দীর্ঘ 9 মাস আমরা জেল খেটেছি। একজন মৃত্যুদণ্ড খুনির আসামি যদি 2 মাস 3 মাসে জামিন পায়, আমরা দীর্ঘ 9 মাস, মাত্র 420 একটা জালিয়াতি মামলা আমাদের দীর্ঘ 9 মাস জেল খাটতে হয়েছে। যখনই আমাদের আইনজীবী করে দাঁড়াইছে, যখন দেখছি ইউনুস স্যারের মামলা, তখন আমাদের জামিন বাদ দিয়ে দিছে, আমাদের জামিন হয় নাই। একটা 420 মামলায় 9 মাস জেল খাটছে, এমন কোনো নজির মনে হয় বাংলাদেশে নাই, এমন কোনো নজির বাংলাদেশে নাই। শুধু একটাই কারণ, স্যার 164 অর্থাৎ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে নেওয়া হয়েছিল জোর করে। সেখানে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে নাম বাধ্যতামূলক বা জোরপূর্বক আপনাকে বলানো হয়েছে। সেখানে কি আপনারা আর কি বলেছেন, আর অন্য কারো কথা বলেছেন কি না? আমাদেরকে বলা হয়েছে যে ডক্টর ইউনুসের নাম বলতে হবে, তার বোর্ড মেম্বারদের কথা বলতে হবে, গ্রামীণ টেলিকমের এমডির কথা বলতে হবে, আমাদের আইনজীবীর কথা বলতে হবে। তাদের কথা যদি না বলি, তাহলে আমাদেরকে আবার নিয়ে তারা রিমান্ডে নেবে, আবার নিয়ে তারা আমাদের উপর অত্যাচার করবে, আমার ফ্যামিলিকে ধরে নিয়ে আসবে, আমাদের ফ্যামিলির উপর নির্যাতন করবে। বাধ্য হয়ে আমাদের কিছু করার ছিল না, আমাদেরকে যা বলে দিচ্ছে, এমনকি আমাদের লিখে দিচ্ছে। আমাদের শুধু যে আমরা বলবো তাই না, আমাদের লিখে দিচ্ছে, মুখস্থ করাইছে যে আমাদের এটাই বলতে হবে, এর বাইরে কিছু বলতে পারবো না। ডিবি হেফাজতে কি আপনাকে নির্যাতন করা হয়েছে? না, ডিবি হেফাজতে আমাদের কোনো নির্যাতন করা হয়নি। আমাদের যা কিছু করা হয়েছে ওখানে করা হয়েছে, আয়নাঘরে করা হয়েছে, যত অত্যাচার যত কিছু আমাদের আয়নাঘরে করা হয়েছে। এবং সেটা যে আয়নাঘর এখন আমি বুঝতে পারি সেটা আয়নাঘর, আগে তো বুঝি না যে এটা আয়নাঘর। আমাদের কাছে একটা মৃত্যুকূপ মনে হয়েছিল, যে দিনের আলো নাই, কোনো সাউন্ড নাই, একটা মৃত্যু ঘরের মতোই, যেমন একটা কবরের ভিতরে আছি। আয়নাঘর এটা কিভাবে নিশ্চিত হলেন যে সেটা আয়নাঘর? এখন যে ছবি দেখতেছি, যে আমরা সোশ্যাল মিডিয়াতে যে ছবিগুলো দেখতেছি, আমাদের সেনাবাহিনী যে তথ্যগুলো দিতেছে, এখন বুঝতেছি যে সেটা আমি আয়না করেছিলাম, তখন তারা বুঝি না যে এটা আয়নাঘর। আপনি বলছেন যে সেখানে আপনার 3 বেলায় খাবার দিত, আচ্ছা খাবারের মানগুলো কেমন ছিল? আসলে খাবারের মান বলতে গেলে কি, আমরা বেঁচে থাকার জন্য খাইছি, এটা আসলে খাবার বলে না। যে খাবারগুলো দিচ্ছে এটা খাবার বলে না, আমরা বেঁচে থাকার তাগিদে বাঁচতে হবে সেই জন্য খাওয়া। কত চিন্তাই করি আমি বেঁচে বের হবো, আমি তো ভাবছি আমার এখানেই শেষ। আমি শুধু আল্লাহর কাছে প্রার্থনা করছি যে আল্লাহ তুমি আমার এই নরক থেকে তুমি আমার জীবনটা ভিক্ষা দাও। তখন পরিবারের কথা চিন্তা করতে পারি, তখন চিন্তা করছি আমার জীবনের কথা, যে আমি একটু যেন বেঁচে ফিরি। আমি যে পরিবার যে আমার আছে সেটা তো আমি ভুলে গেছি, আমি বাঁচবো কিনা সেটা তো আমার ওখানে ছিল না, যে আমি যেন আমাকে রক্ষা করো। ওখানে যে লোকটা পরিষ্কার করে, রুম পরিষ্কার করে, সেও যায় লাথি মারে, মাঝে মধ্যে একটা রুমে নিয়ে যেত, রুমে নিয়ে আমাদেরকে মারধর করতো। মারধর করে আমরা যেন তাদের কথার বাইরে না যাই। তাদের শুরু একটাই কথাই ছিল, আমাদের বলতে হবে বাংলাদেশ হবে শ্রীলঙ্কা, ডক্টর ইউনূস হবে প্রধানমন্ত্রী, কামাল হোসেন হবে রাষ্ট্রপতি, এটাই আমাদের বলতে হবে, এর বাইরে আমরা কিছু বলতে পারবো না, এটা বলতেই হবে। আমি তখন বলেছিলাম যে স্যার তো আমাদের কোনো ঘটনা ঘটে নেই, আমরা কেন এটা বলবো? এটা বলার কারণে আমারে প্রচুর অত্যাচার করছে, আমাকে পা থেকে মাথা পর্যন্ত আমি হাঁটতে পারিনি। আমাকে আপনার গায়ে কি কোনো অত্যাচারে বা আঘাতের চিহ্ন ছিল? না, এখন এই মুহূর্তে ছিল না, ওই সময় ছিল, কারণ প্রায় 2 বছর হয়ে গেছে, আঘাতের ছিল না। কিন্তু এখন আমি চোখে কম দেখি, আমি যদি এখনো বসে আমি উঠতে গেলে আমার হাঁটুতে এখনো ব্যথা করে, আমি ঠিক মতো এখন হাঁটতে পারি না, বেশিক্ষণ হাঁটলে আমার হাঁটুতে ব্যথা করে। এখন আপনাদেরকে বলেছে ডাক্তার ইউনূস হবেন প্রধানমন্ত্রী, ডাক্তার কামাল হবেন রাষ্ট্রপতি, এটি বলার জন্য বারবার আপনাদের নির্যাতন করতো, অত্যাচার, এটা কেন বলার জন্য আপনাকে? আসলে আমি যেটা বুঝতে পারছি যে তারা চাইছে যে এই কথাটা বলে যে ডক্টর ইউনূস স্যার হবে প্রধানমন্ত্রী, ডক্টর কামাল হোসেন হবে রাষ্ট্রপতি, এটা বলে তাদেরকে একটা হুকুমের আসামিকে মামলা করার জন্য, যে দেশে অরাজকতা সৃষ্টি করতেছে তারা। এরকম একটা আমাদের 164 নিয়ে যে একটা ডকুমেন্টে তাদের বিরুদ্ধে একটা মামলা করে দেবে, তারা দেশে অরাজকতা সৃষ্টি করতেছে, তারা দেশদ্রোহী, এরকম একটা মামলা করার জন্য, তাদের বিরুদ্ধে একটা করার জন্য হয়তো তারা এটা বলতে বাধ্য করছে আমাদেরকে। চোখ বাঁধাটা কি টাইট ছিল না লুজ ছিল? না, তাদের মতো করে আমরা যেন বাইরে কিছু দেখতে না পারি, কোথায় আছি কিছু দেখতে না পারি, এমনভাবে বাধা হইতো যে আমরা কোনো কিছু দেখতে না পারি। আর রুমের পরিবেশটা কেমন ছিল আপনার কাছে, যদি আমরা এই বিষয়টা? রুমের পরিবেশ বলতে সেখানে তো আপনার চোখ খোলাই ছিল রুমের মধ্যে। জি জি, ওই যে আমাদের দেশে গরুর খামারে দেখবেন গরুকে শোয়ানোর জন্য একটা চট দেয়, ঠিক আমাদের বিছানায় একটা চট ছিল, আর একটা চট ভাঁজ করে আমাদের মাথার উপরে দেওয়া থাকতো, মাথা নিচে দেওয়ার জন্য ছিল। এটা ছিল রুমের পরিবেশ। আপনার কাছে ঠান্ডা বা গরম লাগলে ঠান্ডার জন্য কি অন্য আলাদা কম্বল অথবা কোনো কিছু দেওয়া হতো কিনা? না, আলাদা কম্বল বা কিছু দেওয়া থাকতো না, কিন্তু মাথার উপরে আমার শীত বা গরম কিছু ছিল না, একটা লাইট একটা ফ্যান অল টাইম চলতো, গড় গড় শব্দ, তো ওটা শব্দে আরও কিছু এমনিতে কোনো সাউন্ড নাই, শুধু ওটা শব্দ শুনতে পেতাম আমরা। আয়নাঘরে ছিলেন 6 দিন এবং দীর্ঘ 9 মাস পর আপনি জামিনে মুক্ত হয়েছেন, আপনার পরিবারের কাছে গেছেন। আপনার পরিবারের কাছে যখন গেলেন আপনার তখন অনুভূতিটা কি? আমাকে যখন ধরে নিয়ে যায়, দেখেন বাংলাদেশের আইন কানুনগুলো কেমন ছিল এটা বলে বোঝানো যাবে না। আমাকে যখন ধরে নিয়ে যায় তখন আমার পরিবার গেছে জিডি করার জন্য, আমার পরিবার থেকে জিডি নেয় নাই।
এটা কোন থানায় গেছিল জিডি? এটা ভেতরে শরীয়তপুর ভেতরগঞ্জ থানায়। জিডি নেয় নাই, তখন আমার এলাকার মানুষজন সব গিয়ে জড়ো হয়েছে, তখন তারা জিডি নিতে বাধ্য হয়েছে। এর আগে তারা জিডি নেয় নাই। জিডিতে উল্লেখ করেছে যে আমি নিখোঁজ, আমি কেউ নিয়ে গেছে নিখোঁজ, এটা উল্লেখ করা ছিল আর কি। সে জিডি কপি এখন আমার পরিবারের হাতে আছে এখনও নিখোঁজ। এরপরে যখন আমাদের খুঁজে পায় না, আমাদেরকে সারা বাংলাদেশের প্রত্যেকটা থানায়, ডিবি কার্যালয় হতে শুরু করে প্রত্যেকটা থানা আমাদের খোঁজা হয়েছে, কোথাও আমাদের কোনো সন্ধান পায় নাই। সন্ধান না পেয়ে তারা হাইকোর্টের সামনে একটা আমাদের ফ্যামিলি থেকে একটা সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলন করার কারণে আমাদেরকে আরও নির্যাতন বাড়ায় দেয়। কেন তারা সরকারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করলো, সরকারের বিরুদ্ধে কথা বলে, এটা তো তাদের উপর নির্যাতন বাড়ায় দেয়, মানে আমাদের উপর নির্যাতন বাড়ায় দেয় এবং আমাদেরকে বলে এই কারণে আমার ফ্যামিলি তারা অত্যাচার করবে, তারা ফ্যামিলিকে তুলে নিয়ে আসবে। কারাগারে দেওয়া হলো, সে কারাগারে আমার পরিবার থেকে দেখা করতে গেছে, সেটা হলো 15 দিন একদিন দেখা করতে পারত, তাও সময় ছিল 1 ঘন্টা। 1 ঘন্টা আগে স্লিপ কাটার পর আমাদের একটা স্লিপ যেতে জেলখানার ভিতরে যাওয়ার পরে আমরা এসে তাদের খুঁজতে দেখলে আধা ঘন্টা চলে যেত, হয়তো 10 মিনিট 15 মিনিট কথা বলতে পারতাম, দেখা করতে পারতাম, তাও একার ডিফারেন্স জালির ভিতরে সেই ছোটো ছোটো ছিদ্র দিয়ে দেখা যেত আর কি। যখন 9 মাস পরে মুক্তি পাই, আমি আমার পরিবারকে ফিরে পাই, তখন মনে হয় যে আমার পৃথিবীর সকল সুখ কিছু আমার কাছে চলে গেছে। আমার তখন 2 বছর একটা ছেলে ছিল, আমার ছেলেটা যখন আমার বুকে আমাকে বাবা করে ডাক দিয়ে উঠছে, মনে হলো যেন আমি নতুন জীবন ফিরে পেলাম। মানে এটা যে কী অনুভূতি, পরিবার ছাড়া থাকার, পরিবারের সাথে থাকার যে কি একটা জিনিস, সেটা আমি তখন বুঝতে পারছি যে পরিবার আসলে কী জিনিস। কারাগারে তো আপনি শুয়ে দেখতে পারলেন না আপনার পরিবার, আপনার 2 বছরের যে একটা বাচ্চার কথা বললেন, তাকে শুয়ে দেখতে পারেন না। যখন ফার্স্ট তাদের দেখলেন বা সরাসরি মুক্ত বাতাসে দেখলেন, তখন আপনার অনুভূতিটা কেমন ছিল আপনি যদি বলতেন? যখন আমি আমার পরিবারকে, আমার সন্তানকে কোলে নিচ্ছি, তখন আমার মনে হয়েছে যে আমি জীবনের সকল সুখ পেয়ে গেছি। আমার পৃথিবীতে কিছু দরকার নাই, আমার কোনো টাকা পয়সা কিছু দরকার নেই, আমি আমার ফ্যামিলি ফিরে পেয়েছি, আমার সন্তান ফিরে পেয়েছি, এটা আমার কাছে বড় কিছু। এর সাথে বড় কিছু ছিল না। যে নির্যাতন যে জায়গা থেকে ফিরে আসছে, এটা আসলে বলার ভাষা নাই। যে জায়গা থেকে যে অত্যাচার, আয়নাঘর যে আসলে কী যে আয়নাঘর, এটা তো আয়নার যে প্রতিচ্ছবি দেয়, আয়না তো মানুষের প্রতিচ্ছবি দেখায়, কিন্তু আসলে এটা প্রতিচ্ছবি না, এটা তো মৃত্যু যন্ত্রণা একটা। আয়নাঘর মানে মৃত্যু ঘর, এটা কবরের চাই তো খারাপ অবস্থা। কবরও মনে হয় এরকম সাজা হয় না যত অত্যাচার আমাদের উপর হয় এই আয়নাঘরে। রুটিন ওয়াইজ কি আপনাকে মারা হতো কিনা, নির্যাতন করা হতো কিনা? এটা আমাকে যখন যে একজন অফিসার ছিল, উনি যখন আসতো, উনি এসে ডেকে নিয়ে মারতো, আর শুধু বলতে এটা বলতে হবে, এটা বলতে হবে, বাইরে বলা যাবে না। মানে ওনার যদি আপনি কি কখনো প্রতি উত্তর করছেন কিনা বা প্রশ্ন করতেছেন কেন বলতে হবে, এটা কি আপনি কখনো বলছেন কিনা? আমি শুধু একবারে বলেছিলাম, যখন বলছে যে ডক্টর ইউনূস আমাদেরকে বলছে যে আমাদেরকে ভয় দেখাইছে যে বাংলাদেশ, শ্রীলঙ্কা, প্রধানমন্ত্রী ডক্টর ইউনূস, রাষ্ট্রপতি কামাল হোসেন, তখন আমি প্রতিবাদ করেছিলাম যে স্যার এটা স্যার আমাদেরকে বলে নাই, এটা আমি কেন বলবো। তখন আমাকে মারা শুরু করছে, তখন আমাকে এত মারছে যে আমি মানুষ কুকুরকে মনে হয় মারে না, যেভাবে মারছে আমাকে। আমার এই যে বুকের হাড় সহকারে সে পিঠা আমাকে ফুলে ফেলাইছে, এত পিঠা আমি পিটাইছে আমাকে। কোনো শত্রু অথবা কোনো অত্যাচারী কারোর জন্য এই আয়নাঘরটা প্রয়োজন আছে কিনা আপনার মতে কি? যেহেতু আপনি 6 দিন ছিলেন সেখানে, আপনার একটা দীর্ঘ অভিজ্ঞতা, নির্যাতন করা হয়েছিল আপনাকে, আপনি যদি এই বিষয়ে একটু বলতেন আমাদের। আসলে আয়নাঘর এমন একটা জায়গা, পৃথিবীতে যেন কাউকে এই জায়গায় না নেয়, বাংলাদেশের বুকে যেন আয়নাঘর নামে কিছু না থাকে। এই আয়নাঘরটা একটা টর্চার সেল। আয়নাঘরটা আসলে ঘর না, এটা হলো মৃত্যুকূপ। আমি যেটা আগেই বলেছি যে মানুষ মৃত্যু যন্ত্রণা মনে এত না। এই ঘরটার মধ্যে কোনো শত্রু পৃথিবীতে কোনো মানুষকে যেন আয়না করে নেওয়া না হয়। আর কি আমি নিতে বলি, যারা আমাদেরকে আয়না ঘরে নিচ্ছে তাদেরকে একবার নিয়ে দেখানো উচিত যে আয়না ঘরে কী পরিমাণ টর্চার হয়। তারা যে আমাদেরকে অমানুষের মধ্যে অত্যাচার করছে, তাদেরকে একবার নেওয়া উচিত যে দেখেন আপনার কি মানুষকে কীভাবে অত্যাচার করছে, তাদের জন্য একবার আয়নাঘর দরকার। দীর্ঘ 9 মাস পর আপনি যেটা বললেন আপনি জামিন পেলেন, এরপর আপনাদের বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করা হয়েছিল দুদকে। সেই মামলার প্রধান আসামি ছিল প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। এই মামলাটি চার্জশিট হয়েছে 14 জনের বিরুদ্ধে। এই মামলাটি আদালত অভিযোগ গঠন করেছেন, বিচার শুরু আদেশ নিয়ে দিয়েছেন। অর্থ আত্মসাতের অভিযোগে 26 কোটি টাকার একটা অভিযোগে মামলা। এই মামলাটির কী অবস্থা, বা আপনার যেহেতু 164 প্রফেসর ইউনূস কথা বলেছেন, তিনি এই বিষয়ে আপনাদের সাথে কোনো কথা বলেছেন কি না? হ্যাঁ, স্যার আমাদের সাথে কখনোই এই বিষয়ে কোনো কথা বলে নাই। আমাদের কথা হয়তো আমাদের কোম্পানির এমডি মোহাম্মদ আশরাফুল ইসলাম স্যারের সাথে, নাজমুল স্যারের সাথে, আমাদের মামলা নিয়ে সকল কথা, আমাদের দাবি দেওয়া স্যারের সাথে কথা হয়তো। ইউনূস স্যারের সাথে আমাদের কোনো কথা হয়নি। সে আসলে তার সাথে সে শুধু বোর্ড মিটিং যখন হয়তো তখন মনে হয় সে ছিল কিন্তু আমি জানি না, কারণ তখন ছিল আপনার করোনাকালীন সময়, সব ছিল অনলাইনের যুগ। সে বাইরে ছিল মনে হয়, এই সময় খেয়াল নাই, বাইরে ছিল মনে হয়। সে কখনো আমাদের সাথে এই বিষয়ে কথা বলেনি। আপনি তো ডাক্তার ইউনূস সাহেবের সাথে আপনি কাঠগড়েও গেছেন, সেখানে গিয়েও একসাথে দাঁড়িয়েছিলেন। আপনাদের জন্য আমি যেটা কোর্টে দেখেছি, আপনাদের জন্য উনি 2 বার স্বেচ্ছায় কাঠঘরে প্রবেশ করেছেন। কাঠঘরে ওনাকে বসতে বলতেন, আমি যেটা কোর্টে দেখছি, ওনাকে বসতে বলতেন এবং বাকিদেরকে বলতেন যে আপনারা কাঠঘরে যান, ডকে যান, বলে যে আপনারা ডকে যান, ডকে গিয়ে আপনারা দাঁড়ান। তখন ইউনূস সাহেব বলতেন যে
তাই আমিও যাচ্ছি, যেহেতু ওনারা যাবে, আইন সবার জন্য সমান, এই বিষয়ে যদি আপনি। এখন স্যার, আমাদের স্যার যে কতটা মহান সেটা তো স্যার প্রমাণ দিচ্ছে, কিন্তু স্যার ইচ্ছা করলে কিন্তু আমাদের সাথে না গিয়েও পারতো। স্যারের কথা হলো যেহেতু আমার কর্মী, আমার এমপ্লয়িরা যাবে, আমি কেন বসে থাকবো? সবার তাদের বিরুদ্ধে যেই মামলা, আমার বিরুদ্ধে একই মামলা, তারা গেলে আমিও যাবো। আসলে এই ডক্টর বলতে কি, আমি মনে করি একটা বিস্তারাধীন অবস্থায় সে তো মানে অপরাধী প্রমাণ হয় না, তাকে কেন এই জায়গায় দাঁড়াতে হবে? যে একজন আসামি যখন সে অপরাধ প্রমাণ হবে তখনই সে অপরাধী, অপরাধ প্রমাণ না হবে তো কেউ অপরাধী না। তাহলে কেন তাকে করে যেতে হবে? আমাকে যে দীর্ঘ 6 মাস রাখা হলো, আমাকে 9 মাস জেল খাটতে হলো, আমি তো এখনও অপরাধী প্রমাণ হয়নি। তাহলে আমার যে 9টা মাস আমার জীবন থেকে চলে গেল, এই 9টা মাস আমাকে কে ফেরত দেবে? এই 9টা মাস আমাকে কে দিবে? আমার জীবন, আমার যে আত্মসম্মান, আমার এলাকায় যে সম্মান নষ্ট হলো, স্যার জাতির কাছে আমাকে যে ছোটো করা হলো, এটার দায় কে নিবে? মামলাটা সর্বশেষ অবস্থা যদি বলতেন। মামলাটা সর্বশেষ আমাদের মহামান্য জজ কোর্ট থেকে বলা হয়েছে যে আমাদের মামলাটার সাক্ষ্যগ্রহণ শুরু হবে, আমরা চার্জশিট গ্রহণ করছি, সাক্ষ্যগ্রহণ শুরু হবে। আমরা হাইকোর্টে আবেদন করছি যেহেতু আমাদের বিরুদ্ধে যে অভিযোগ সেটা ভুল, সেটা বানোয়াট, তাই আমরা যেহেতু কোনো এমপ্লয় তাদের বিরুদ্ধে অভিযোগ করে না। আমার কথা হলো কোনটা, যে আমাদের কোনো এমপ্লয় যদি দুদকে কমপ্লেন করতো যে তাদের টাকা আমরা আত্মসাৎ করেছি, তাহলে তারা আমাদের বিরুদ্ধে মামলা করতে পারতো, তদন্ত করতে পারতো। কোনো কমপ্লেন নেই, কিছু নেই, তার কিসের ভিত্তিতে আমাদের মামলা করলো? আর এই মামলা তো কোনো ভিত্তি নাই, সেহেতু আমরা হাইকোর্টে গিয়েছি যে আমাদের বিরুদ্ধে যে মামলা, যে চার্জশিট দেওয়া হয়েছে এটা মিথ্যে। হাইকোর্টের চলমান আছে এবং এখানে সাক্ষীকরণের জন্য রাখা হয়েছে। ইনশাআল্লাহ আমি আয়নাঘরের আলোচনা শুনেছেন, আয়নাঘরে কী করা হতো, আয়নাঘরে কীভাবে নির্যাতন করা হতো এবং সামনে সামনে মানুষের সাথে কী আচরণ করা হতো এবং কারা এগুলো করতো। এমন অনেক খবর বা অনেকে বলেছে যে নির্যাতন করার সময় অনেকে হিন্দি ভাষায় কথা বলতো। তার মানে স্পষ্ট এই আয়নাঘরের ভিতরে অধিকাংশ লোকই ভারতের থাকতো। কারণ একটা দেশের নাগরিক আর একটা দেশের নাগরিকের উপর এবার নির্যাতন করতে নাও পারতে পারে বা তারাকে সব মায়া লাগতে পারে, এই জন্য এই কাজগুলো সম্পূর্ণ ভারত দ্বারা নিয়ন্ত্রিত হতো। ভারত এই কাজগুলো করতো, ভারতের সেনাবাহিনী বা ভারতের লোকেরাই এই কাজগুলো করতো। এই হচ্ছে আমাদের দেশের অবস্থা। স্বাধীন দেশের ভিতরে অন্য দেশের নাগরিক তারা চাকরি করতো, সরকারি চাকরি। আমরা দোয়া করবো বা আমরা চেষ্টা করবো এবং নতুন সরকারের প্রতি আমাদের দাবি থাকবে এই ভারতীয় রয়ের এজেন্ট বাংলাদেশের প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে সরিয়ে দিয়ে বাংলাদেশের মেধাবীদেরকে সেই জায়গায় জায়গা দেওয়া উচিত এবং জায়গা দিতে হবে।